প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগ, সরকারি এমএম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই তোমরা এই করোনার মধ্য দিয়েও হলেও ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকবে এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের লেকচারটা হচ্ছে বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ আমাদের অ্যানালাইসিস অফ স্টেটমেন্ট। আমাদের যে টপিকসটা হচ্ছে অ্যানালাইসিস অফ স্টেটমেন্ট। এই টপিকস গুলো সাধারণত আমাদের আগে ইনক্লুড ছিল না, যেটা আমাদের পরবর্তীতে আসছে। অনেকটা একেবারেই কি কমার্সের যে টার্ম গুলো, এবং তবে খুব ইন্টারেস্টিং এই কথাটা আমরা বলতে পারি। তো অ্যানালাইসিস অফ স্টেটমেন্ট যদি আমরা দেখি, আমরা প্রথমে একটু কয়েকটা ধাপ আছে, আমরা ধাপের মাধ্যমে আমাদের আলোচনাটা শুরু করি। যে বিবরণী বিশ্লেষণ আমরা সবগুলো বাংলাই বলি। তো যেটা হচ্ছে, যখন আমরা বড় লার্জ স্কেলের যে প্রোডাকশনের কথা বলি, লার্জ বিজনেসের কথা বলি, বড় বড় জয়েন্ট ভেঞ্চারের যে বড় বড় কর্পোরেশনগুলোর কথা বলি, তো সেক্ষেত্রে যে আয় ব্যয়ের যে হিসাবটা, যে প্রত্যেকটা উৎপাদনের যে রিয়েল সিনারিওটা, সেটা কিন্তু খুব ক্লাসিফাইড এবং সুন্দরভাবেই উপস্থাপন করাটা খুব দরকার। যদি সেটা আমাদের ছোটখাটো প্রতিষ্ঠান হয়, অথবা আমাদের কি বলবো, যেটা হচ্ছে একেবারেই ব্যক্তিগত পর্যায়ে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিজনেসের, একটা ব্যবসায়ের হিসাবটা ওইরকম হয়তো বা অনেক সময় হয় না। কিন্তু হওয়াটা যে ভালো, সেটাও কিন্তু অস্বীকার করার কোনো পথ আমাদের থাকে না। তো আমাদের এক্ষেত্রে যেটা আছে, যে এই যে বিবরণী, যে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যানালাইসিস, আমরা স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটার কথা আমরা বলি না কেন, এগুলো হচ্ছে একটা বড় বড় কর্পোরেশন, জয়েন্ট ভেঞ্চার যেসব উৎপাদন প্রতিষ্ঠান আছে, তাদের ক্ষেত্রের কথাই এটা হয়তো বা বেশি প্রযোজ্য। তো আমরা যদি এই বিবরণীটা দেখি, আমাদের বিবরণীটা প্রথমটা হচ্ছে চারটি প্রধান, মানে অনেকগুলোই আমাদের ক্লাসিফিকেশন আমরা করতে পারি। তো আমরা এখানে মূলত চারটে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে উদ্বৃত্ত পত্র, আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী। এই হচ্ছে আমাদের চারটে হচ্ছে প্রধান আর্থিক বিবরণী, যেটা নিয়ে আমাদের আলোচনাটা আমাদের আজকে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম যেটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত পত্র, যেটাকে আমরা বলি ব্যালান্স শিট। এই ব্যালান্স শিট কনসেপ্টটা অথবা ব্যালান্স শিটটা কিন্তু আমাদের ইকোনমিক্সেও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি। যে যেমন বাণিজ্যিক ব্যাংকের একটা, যে কোনো একটা, আমরা অনেক ফার্স্ট ইয়ার থেকে আমরা দেখে আসছি যে বাণিজ্যিক ব্যাংকের একটা কাল্পনিক ব্যালান্স শিট আমাদেরকে তৈরি করতে হবে। তো এই ব্যালেন্স শিটটাই হচ্ছে সেই উদ্বৃত্ত পত্রটা, যেটা হচ্ছে আমরা যখন দেখবো, আমরা এখান থেকে নিচে দুটো, আমার যেটা আজকের ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে যে অঙ্কটা আমরা এখান থেকে যে ম্যাথমেটিক্যাল যে এক্সারসাইজ, সেটা আমরা একটু দেখবো। তো ব্যালেন্স শিট যেটা আমরা বলি, সেটা হচ্ছে কি জিনিসটাই দেখানো হয়, যে একটা, যে কোনো একটা প্রতিষ্ঠানের যে অ্যাসেট এবং লাইবিলিটিস, দায় এবং যে সম্পত্তি, এর যে চেক অ্যান্ড ব্যালেন্সটা। ফর আমরা যদি বলি যে একটা প্রতিষ্ঠান যখন ব্যবসাটা করে, সেই ব্যবসাটা শুরু করে যখন, সে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার একটা ওন ক্যাপিটাল হতে পারে, সেই মূলধন দিয়ে সে ব্যবসা শুরু করছে। অথবা অনেক ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে তার সেই মূলধন যেটা আছে, সেটা কিন্তু পর্যাপ্ত না। তো সেই পর্যাপ্ত যেহেতু না, সুতরাং ওই টাকা, ওই মূলধনের সঙ্গে যেটা বাড়তি যোগ হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সে ধার করছে। সুতরাং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যে দায় প্লাস হচ্ছে তার নিজের যে মূলধন আছে, এটা একটা সাইড আমাদের, যেটাকে আমরা মূলধন এবং দায় হিসেবে দেখি। আর একটা সাইডে আমাদের যেটা থাকে, সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেটটা হচ্ছে কি, আহ, এই যে আমাদের মূলধন যেটা রয়ে গেল, টোটাল যে মূলধন থাকলো, এই ক্যাপিটাল দিয়ে ওই প্রতিষ্ঠান কি কি করলো, কোন কোন পারপাসে যেটা খরচ করলো, যে যে জিনিসপত্র ক্রয় করলো, অথবা যে যে জিনিসটা সে বিলংস করে, সেইগুলোকে আমরা বলতেছি হচ্ছে তার অ্যাসেট।
অ্যাসেটটা আবার আমরা দুই প্রকার দেখতে পারি, একটাকে আমরা বলতে পারি যে ফিক্সড অ্যাসেট, আর একটা হচ্ছে যেটাকে আমরা টেম্পোরারি অথবা ফিক্সড না এরকম হতে পারে। অর্থাৎ টোটাল অ্যাসেটটা এক সাইডে আর আরেক সাইডে আমরা দেখি হচ্ছে যে লাইবিলিটিসটা, যেটা আমরা নিচে আমাদের এক্সারসাইজের ভিতরে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। এরপরে একটা যেটা হচ্ছে যে আয় বিবরণী, আমরা আরেকটা আর্থিক বিবরণীর কথা বলি, সেটা হচ্ছে আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট। ব্যালেন্স শিট গেল, এবার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন উৎপাদন করে, যখন সে বিক্রয় করে সেলস এর দিকে চলে যায়, তখন সেলস এর মাধ্যমে তার একটা নিট যে হিসাবটা আছে, সেখান থেকে তার লাভ হলো নাকি লস হচ্ছে, প্রফিটও হতে পারে লস হতে পারে। এই যে বিবরণীটা, এটাকে আমরা বলি হচ্ছে যে আয় বিবরণীটা। তো এই আয় বিবরণী যে ইনকাম স্টেটমেন্ট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে তার যে টোটাল যে সেলস রয়ে গেল, সেই সেলস এর থেকে আমরা যে বিভিন্ন কস্টটা, এই কস্ট গুলোকে আমরা আহ, ধাপে ধাপে আমরা বাদ দিতে পারি, অথবা একবারই আমরা যে কস্ট গুলো সেগুলো আমরা বিয়োগ করতে পারি। এই বিয়োগ করে যেটা আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের নিট ইনকাম। এটাকে আমরা এই যে আবারও কিন্তু এক ধাপি অথবা ওয়ান স্টেপ অথবা সিঙ্গেল স্টেজ অথবা মাল্টি স্টেজের আমরা আয় বিবরণী বলি, অর্থাৎ এক ধাপি অথবা বহু ধাপি আয় বিবরণী। সুতরাং আয় বিবরণীর ভিতরে যেটা হচ্ছে জাস্ট ইনকাম এবং যে এক্সপেন্সটা রয়ে যাচ্ছে, এই টোটালটা মাইনাস করার পরে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি আয় বিবরণী। এরপরে আর একটা পার্ট আছে আমাদের, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন সে উৎপাদনে যাচ্ছে, তখন সেখান থেকে তার কিছু আউটফ্লো, আবার কিছু হচ্ছে ইনফ্লো। অর্থাৎ খরচ হিসেবে কি হয়, অনেকগুলো আমাদের আউটফ্লো ঘটে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কিছু টাকা পয়সা কিন্তু আমাদের বাইরে চলে যাচ্ছে। আবার ইনফ্লো ঘটে যখন কিছু সেলস করা হয়, অথবা বাইরের থেকে অনেক বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু আমাদের একটা ক্যাশের একটা ইনফ্লো ঘটে। অর্থাৎ নগদের একটা হচ্ছে আমরা আউটফ্লো বলছি, আর একটা হচ্ছে ইনফ্লো বলতেছি, এটাকে আমরা বলছি নগদ প্রবাহ বিবরণী। আর একটাকে আমরা বলতেছি যে সংরক্ষিত আয় বিবরণ, রিটেন আর্নিং যে স্টেটমেন্টটা রয়ে গেছে, রিটেন আর্নিং। অর্থাৎ এটা হচ্ছে একটা হয়তো বা যে কোনো একটা প্রতিষ্ঠানের একেবারে শেষের যে স্টেটমেন্টটা, অর্থাৎ সেটা হচ্ছে এই বছরে যে নিট ইনকাম দাঁড়াচ্ছে, এই বছরের যে নিট ইনকাম রয়ে গেল, অর্থাৎ যে আমরা আয় বিবরণীটা দেখি, ওইখান থেকে যে আমাদের কস্টের ইনকামের থেকে যে কস্টটা বাদ দেওয়ার পরে যে নিট ইনকাম থাকছে, তার সঙ্গে যোগ হয়ে যায় আমাদের বিগত সালের যে নিট প্রফিটটা রয়ে গেল, এই দুটো যোগ করে আমাদের এই সংরক্ষিত আয় বিবরণীটা আমরা পেয়ে যাই। অর্থাৎ আমাদের যে আমাদের আর্থিক যে বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা আমরা বলছি, সেটা এই চার প্রকারে আমরা দেখব। একটা হচ্ছে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর একটাকে আমরা বলতেছি রিটেন আর্নিং স্টেটমেন্ট। এই চারটে চলে চলে যাচ্ছে আমাদের। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের আর্থিক বিশ্লেষণ, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে যে আহ, আমাদের যে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক যে বিষয়গুলো রয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি যে স্টেটমেন্ট অ্যানালাইসিস। সেটাকে আমরা আমরা দুই ভাগে দেখার চেষ্টা করছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ অ্যানালাইসিস, ইন্টারনাল অ্যানালাইসিস, আর একটাকে আমরা বলি এক্সটার্নাল অ্যানালাইসিস। ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ বিশ্লেষণ যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তার যে দক্ষতা, অর্থাৎ যে কম্পিটিটিভনেসটা, যে তার কোন স্কেলে সে উৎপাদনে আছে, তার এমপ্লয়মেন্ট জেনারেশনটা কেমন হচ্ছে, তার প্রোডাকশনের যে ডাইভার্সিটিটা কেমন আসছে, ম্যানেজারিয়াল যে এক্সপিরিয়েন্সটা কিরকম, এই যে অ্যানালাইসিসটাকে, এটাকে আমরা বলতেছি আভ্যন্তরীণ অ্যানালাইসিস, আভ্যন্তরীণ বিশ্লেষণ। অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরেই যে আলোচনাটা, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরেই যে পরীক্ষা নিরীক্ষণ, আমরা যেটাকে যে হিসাবে দেখি না কেন,
এটাকে আমরা বলছি অভ্যন্তরীণ বিশ্লেষণ। আর বাহ্যিক বিশ্লেষণটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিসটা বাইরের থার্ড পার্সন হিসাবে অথবা সেকেন্ড পার্সন হিসেবে কোন একজন ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার সঙ্গে ওই প্রতিষ্ঠানের ওই ব্যবসায়ের কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই, অথবা ওই প্রতিষ্ঠান সম্পর্কে সে কোনো ইনফরমেশন সম্পর্কে অথবা কোনো তথ্য সম্পর্কে পূর্বেই অবগত নয়, এই রকম কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান দিয়ে যখন আমরা কোনো বিশ্লেষণ করাই, সেটাকে আমরা বাহ্যিক বিশ্লেষণ বলছি। অর্থাৎ ফিনান্সিয়াল যে অ্যানালাইসিসটা, সেটাকে আমরা ইন্টারনালি আর একটা আছে এক্সটার্নালি, এই দুইভাবে আমরা দেখি। এরপরে চলে আসছে যে আর্থিক বিবরণীর যে উদ্দেশ্য সমূহ। আর্থিক বিবরণীর উদ্দেশ্যগুলো কি কি, এই যে পয়েন্টগুলোর পরে আমরা এখন আলোচনা করছি, এই আলোচনাটা আমরা কিন্তু একটু আগেও হয়তো আমরা আলোচনায় আমাদের ছিল। যেহেতু এই পয়েন্টগুলো আমাদের পয়েন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা আবারও একটু সেটা রিপিট করার চেষ্টা করছি যে আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট, এর কি এত দরকার। তো আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের থেকে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে এক নম্বরে যেটা হচ্ছে সম্পদ, অ্যাসেট, এন্ড আরেকটা হচ্ছে যে লাইবিলিটিস, যে দায় যেটা আছে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সম্পদের যে সিনারিওটা, সম্পদের যে লোকেশনটা, অর্থাৎ সম্পদের যে ক্লাসিফিকেশনও বলা যায়, অথবা সম্পদের যে ফ্লোটা কি অবস্থায় আছে, এটা সম্পর্কে খুব ভালোভাবেই জানা যায়। সেকেন্ড হচ্ছে দায়টা, যে সম্পদ যে একটা প্রতিষ্ঠানের সম্পদ যত টাকার আছে, এট দ্য সেম টাইম তার কিন্তু দায়টাও কিন্তু সেম। সুতরাং একটা প্রতিষ্ঠানে আমরা ব্যালেন্স শিট দেখে, আমরা নিচে আমরা একটু ব্যালেন্স শিট দেখে অঙ্ক করব, তখন দেখব যে একটা প্রতিষ্ঠানের সম্পদ যতটুকু হবে, দায়ও ঠিক, লাইবিলিটিসটাও সেম হয়। তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, সেটা হচ্ছে ক্যাশ ফ্লোর কথা আমরা বলতেছি। সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, আমাদের ইনফ্লো এবং আউটফ্লো হতে পারে। ফোর্থ যেটা আসছে আমাদের মালিকানা, ওনারশিপটা। ওনারশিপটা হচ্ছে আমাদের আগের আলোচনাটায় আসেনি এখনো, ছিল না, এটা হচ্ছে মালিকানা। ওনারশিপটাও কিন্তু আমাদের আর্থিক বিবরণীর একটা বড় উদ্দেশ্য। সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যে মালিকানা, মূলধনটা, পেইড আপ যে ক্যাপিটাল যেটা দিয়েছে ব্যবসা শুরু করছে, তারপরে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নতুন করে যে আবার ক্যাপিটাল তার সঙ্গে অ্যাড হচ্ছে, এইটা দিয়ে তার একটা লেটেস্ট যে অবস্থানটা, সর্বশেষ অবস্থানটা, যে ওই প্রতিষ্ঠানের মালিকানা অর্থাৎ তার মূলধনের যে অবস্থাটা, সেটা সম্পর্কেও জানা যায় ভালো। এরপর হচ্ছে আয় ব্যয়। আর্থিক বিবরণীর আরেকটা উদ্দেশ্যটা হচ্ছে আয় এবং ব্যয়, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টের ভিতরে দেখি, যে একটা প্রতিষ্ঠানের টোটাল ইনকামটা কেমন হচ্ছে, প্লাস হচ্ছে যে আমাদের ব্যয়টা হচ্ছে, সেই ব্যয়টার ধরনটা কি, কিভাবে ব্যয়টা হচ্ছে, কোন কোন খাতে ব্যয় হচ্ছে, এটা একটা। সর্বশেষ যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের লাভ ক্ষতি। লাভ ক্ষতিটা হচ্ছে যে এট দ্য এন্ড অফ দ্য বিজনেস অথবা ডে, যে আমার তাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। কারণ একটা প্রতিষ্ঠানের কিন্তু ওভারঅল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রফিট। তো অনেক ক্ষেত্রে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে অথবা বিভিন্ন দক্ষতার অদক্ষতার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ম্যানেজারিয়াল যে ইনএফিসিয়েন্সির জন্য কিন্তু আমাদের কখনো কখনো ক্ষতির সম্মুখীন হতে হয়। সুতরাং আর্থিক বিবরণের ভিতরে আমরা এই পয়েন্টস গুলোই মূলত দেখতে পাই বেশি, যেটা হচ্ছে সম্পদের সিনারিও, লাইবিলিটিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা ওনারশিপ, ইনকাম, এক্সপেন্স, আর একটা হচ্ছে যে প্রফিট অর লস। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে দেখি। এরপরে যেটা আসছে আমাদের, যেহেতু এখান থেকে এই অধ্যায়গুলো, আমাদের যে মোট অধ্যায়ের ভিতরে যে অধ্যায়গুলো উম, সবচেয়ে বেশি ম্যাথমেটিক্যাল, সেই অধ্যায়গুলো আমরা আজকে তার একটা হচ্ছে আমাদের এই ফিনান্সিয়াল অ্যানালাইসিস, স্টেটমেন্ট অফ অ্যানালাইসিস যেটা আসছে। তো এখান থেকে আমরা দুটো অঙ্ক দেখার চেষ্টা করব আজকে, এবং ওগুলো খুবই ছোট এবং সহজ, খুব সহজ। যেমন আমাদের এখানে দেয়া আছে, যেটা আমরা যদি, আমাদের ভার্সনটা হচ্ছে ইংলিশে, যেহেতু আমি আমাদের এই হেল্পটা হচ্ছে একটা ইংরেজি বই, সেই জন্য আর কি। যে জেনারেল কোম্পানি, একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে আছে। ট্রায়াল ব্যালেন্স কি, এটা আমাদের এক মুহূর্তে মনে না করলেও চলছে, ওটা নিয়ে টেনশনের কিছু নেই আমাদের। দেখো আমাদের এর নিচে দেওয়া রয়েছে কিছু অ্যাকাউন্ট টাইটেলস দিয়ে আছে। অ্যাকাউন্ট টাইটেলস মানে হচ্ছে যে
তার কিছু কিছু মানে আমাদের আইটেমের নাম দিয়ে আছে, এবং প্রথম কলামে, সেকেন্ড কলামে ডেবিট, থার্ড কলামে আছে ক্রেডিট, ডেবিট ক্রেডিট আমাদের, যেটা আমরা কিছুটা হলেও তোমাদের ধারণা আছে। তো দেয়া আছে কোনটা, শেয়ার ক্যাপিটাল, সাসপেন্স অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেট, তারপরে হচ্ছে কি অ্যাকাউন্ট পেয়েবল, লং টার্ম ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট, রিটেন আর্নিং এন্ড লং টার্ম লায়াবিলিটিস। এই যে আইটেমগুলো দেয়া আছে আমাদের, যে আইটেমগুলো দেয়া আছে, এই আইটেমগুলো থেকে আমাদেরকে এই ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে, ওই সে উদ্বৃত্ত পত্র। অর্থাৎ আমাদের যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আমাদের একটা উদ্বৃত্ত পত্র, ব্যালেন্স শিট তৈরি করো। আমাদের একটা টপিক দিয়ে দিতে পারে, একটা এক্সারসাইজ দিয়ে আমাদের বলবে এখান থেকে একটা ব্যালেন্স শিট তৈরি করে দেখাও। তো ব্যালেন্স শিট যখন আমাদের তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমি প্রথমেও যেটা বলছিলাম, আমি আবারও বলি, যে ব্যালেন্স শিট মানেই হচ্ছে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটিস, এই দুটো সেম পার্ট তৈরি করে দিতে হবে আমাদেরকে, যেটা সবসময়ের জন্য সেম হয়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, তার অ্যাসেটস এবং লাইবিলিটিস এই দুটো পার্ট আমাদেরকে সেম হতে হবে। যেমন আমরা আগে অঙ্কটার উত্তর দেখে আসি। অ্যাসেটস আচ্ছা হচ্ছে কত, 2,54,700। দেখো লাইবিলিটি, তোমরা যদি দেখো লাইবিলিটি হচ্ছে কত, 2,54,700। সুতরাং আমাদের এই অ্যাসেটস এবং লাইবিলিটিস এটা আমাদেরকে সেম করে দেখাতে হয়। তো এখন আমরা একটু বোঝাতে, একটু আলাদা আলাদা মুখে আগে একটু বলে রাখি, যে এই যে আমাদের প্রথমে আসবে আমাদের কি অ্যাসেট। তো অ্যাসেটটা সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, একটাকে আমরা বলি ফিক্সড অ্যাসেট, একটাকে আমরা বলি হচ্ছে যে কারেন্ট অ্যাসেট। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ফর সিম্পলিসিটি যদি আমরা বলি, সেটা হচ্ছে যদি কেউ এই কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট ভাগ না করে নেয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অঙ্কটা সঠিক। এটা তেমন ভুলের কিছু নেই, শুধু আমরা দেখার সৌন্দর্য অথবা কিছুটা একটা সৌন্দর্যের জন্যই বলতে পারি যে আমরা ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট হিসেবে ভাগ করে রাখি। তো আমরা যে কাজটা করতে পারি, যে আমরা একটু দেখার চেষ্টা করি একটা প্রতিষ্ঠানের অ্যাসেট গুলো কি কি থাকে। অ্যাসেট গুলো ওখানে কিন্তু আমাদের, এটা খুব সিম্পল একটা এক্সারসাইজ আমি এখানে নিয়ে আসছি, যে অ্যাসেট কিন্তু ওখানে লেখাই আছে। যেমন আমরা যদি একটু ওখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে কারেন্ট অ্যাসেট, ওখানে লেখাই আছে কারেন্ট অ্যাসেট হচ্ছে কত, 1,48,000। তো কারেন্ট অ্যাসেট হচ্ছে 1,48,000। এইবার আমার কিন্তু এখানে আরেকটা অ্যাসেট বলা আছে, ফিক্সড অ্যাসেট। সুতরাং আমরা কিন্তু অ্যাসেটটাকে আমরা খুব সহজে এখানে ভাগ করে বের করে ফেলতে পারছি। আমি আবার বলছি, আমাদের এখান থেকে যে পরীক্ষায় সাধারণত অঙ্কগুলো আসে, অঙ্কগুলো কিন্তু ছোট থাকে, আমাদের অঙ্কগুলো খুব বেশি বড় হয় না, একটু কমন সেন্সটা অ্যাপ্লাই করতে পারলেও আমরা পেয়ে যাই। যেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাসেটটা কি কি আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। সুতরাং দুইটা অ্যাসেট কিন্তু আমরা এখানে সহজেই দেখে ফেলতে পারছি। এইবার যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে দেখার চেষ্টা করতে হবে যে আর কি কি অ্যাসেট আমাদের এখানে আছে। আমরা যদি প্রথম থেকে দেখার চেষ্টা করি যে আর কি কি অ্যাসেট আছে, একটা যদি আমরা বলি যে লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এটাও কিন্তু আমার একটা অ্যাসেট। প্লিজ, লং টার্ম ইনভেস্টমেন্ট এটাও হচ্ছে আমার একটা অ্যাসেট। কিরকম, আমি যে আমার প্রতিষ্ঠানে যে আমি যে ইনভেস্ট করলাম, এই ইনভেস্টমেন্টের ভিতরেই তো আমার সবকিছু রয়ে গেছে। এর ভিতরে আমার বিল্ডিং রয়ে গেছে, এর ভিতরে আমার ভিকেলস রয়ে গেছে, এর ভিতরে আমার র মেটেরিয়ালস রয়ে গেছে, এর ভিতরেই তো আমার সবকিছু, এর ভিতরে আমার ক্যাশ রয়ে গেছে। সুতরাং এই যে ইনভেস্টমেন্টটা, ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ অ্যাসেট, ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ অ্যাসেট, এভাবে যদি আমরা দেখি তা হয়ে যায়। সুতরাং আমরা কিন্তু এখান থেকে সহজে বের করে ফেলছি কয়েকটা আইটেম। একটাকে আমরা বলছি যে কারেন্ট অ্যাসেট, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে কি ফিক্সড অ্যাসেট, আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। এই তিনটে কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলছি। কিন্তু আর একটা আইটেম আমাদের এখানে আছে, যেটা আমাদের জন্য খুব একটু কঠিন, যেটা মনে হতে পারে যে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট, যেটাকে আমরা বাংলায় যদি বলি হচ্ছে স্থগিত লেনদেন। স্থগিত লেনদেন যদি যেটা থাকে স্থগিত, এটা কিন্তু একটা ওই প্রতিষ্ঠানের কিন্তু একটা অ্যাসেট। কারণ এই যে লেনদেনটা যেটাই মানে স্থগিত হয়ে গেছে, এটা কিন্তু বাইরে যাচ্ছে না, ওটা কিন্তু প্রতিষ্ঠানের ভিতরেই রয়ে গেছে। সুতরাং এই যে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলছি স্থগিত লেনদেন, এটাও কিন্তু আমার একটা অ্যাসেট হিসেবে যাচ্ছে। সুতরাং আমার এখানে আমরা অ্যাসেট দেখছি হচ্ছে চারটে,
একটা আছে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। তো আমরা দ্বিতীয় কলামে কিন্তু আমরা আমাদের এই মানগুলো কিন্তু লিখে ফেলেছি সবগুলা। সবগুলো লিখে আমাদের যে একটু কিছুটা একটু ভাষাগত যে ব্যাপার, গ্রামার, আমরা অ্যাকাউন্টিং এর যে একটু মূল প্রিন্সিপল সেটা আমরা একটু ফলো করি। আমরা কি করি, যখন আমার আইটেম গুলো পুরোটা চলে আসছে তখন আমরা নিচে একটা দাগ দিয়ে দিই। নিচে একটা দাগ দিয়ে আমরা কি করি, ওইটা যোগ করে যেটা আসছে সেটা আমরা ডান পাশের কলামে নিয়ে চলে যাই। তো ডান পাশের কলামে যখন চলে আসছে সেটা হচ্ছে আমাদের 2,54,700, এটা হচ্ছে আমার টোটাল অ্যাসেট। সুতরাং আমরা ওখানে লিখেও দিতে পারি যে টোটাল অ্যাসেট। আর ওটা যেহেতু যদি টোটাল অ্যাসেট আমাদের লেখা না লিখলেও চলে, যেহেতু আমাদের ওই যে বললাম যে ভাষাগত অ্যাকাউন্টিং যে প্রিন্সিপালের ব্যাপার, যে ওখানে এক দাগ দেওয়া রয়ে গেছে, সুতরাং এটা আমার উপরে আর কোনো অ্যাসেট নেই, ওইটা যোগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 2,54,700। সাধারণত আমরা ওর নিচে দুটো দাগ দিয়ে দিই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল অ্যাসেটটা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে লাইবিলিটিসটা। তো লাইবিলিটিসটা কিরকম, আমরা যদি একটু দেখার চেষ্টা করি লাইবিলিটিস গুলো কি কি আছে। আমরা এখানে যে লাইবিলিটিস গুলো নিয়ে আসছি সবগুলো, তার মানে ওই যে একটা অ্যাসেট টার্ম ছিল, ওইগুলো বাদ দিলে যেটা থাকছে আমাদের সেটা হচ্ছে সবকিছুই হচ্ছে আমাদের লাইবিলিটিস চলে আসছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু যে অ্যাকাউন্ট টাইটেলস যেগুলো দেয়া থাকে, হিসাবের নাম যেগুলো দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাড়তি আইটেম থাকে যেগুলো আমাদের অঙ্কে দরকার নাও হতে পারে। সুতরাং আমরা একটু কেয়ারফুলি দেখলেই হয়ে যায় যে লাইবিলিটিস গুলো কি কি হতে পারে। তো আমাদের দেখাচ্ছি আমরা লাইবিলিটিস এবং স্টক হোল্ডার ইকুইটি। তার মানে হচ্ছে যে অ্যাসেটস বাদ দিয়ে ওই অ্যাসেটের জন্য যে অ্যাসেট গুলোর নাম আমরা এখানে বলছি, সেই অ্যাসেট গুলোর জন্য ফাইন্যান্স করার জন্য যে আমাদের সেই ফাইন্যান্সিংটা আসলো কোন কোন সোর্সের থেকে, সেটাই হচ্ছে লাইবিলিটি বলা যায় একটা। তো কি হচ্ছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল প্রয়োদেয় হিসাব, আমরা যদি বাংলা টার্ম বলে দিই সাথে সাথে, অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ প্রয়োদেয় হিসাব। সেটা হচ্ছে কত, লেখা রয়ে গেছে কত, 23,500, অর্থাৎ কাউকে এই টাকাটা পরিশোধ করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ প্রয়োদেয় হিসাব, কাউকে দিতে হবে। সুতরাং এটা হচ্ছে লাইবিলিটিস, যেহেতু আমাকে আমার কাছে চলে যাবে, কাউকে দিতে হবে। সেকেন্ড হচ্ছে লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় মানে হচ্ছে কি, একটা বড় হয়তো আমি সেটা হতে পারে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লং টার্ম যে আমি একটা লোন করছি, যেটা আমাকে হয়তো 10 বছর 20 বছর পরে ধরে মেয়াদে আমাকে পরিশোধ করতে হবে। তো লং টার্ম লাইবিলিটিস মানে দীর্ঘমেয়াদী দায়, এটা হচ্ছে আমার একটা সিম্পলি, ওখানে তো লাইবিলিটিস লেখাই আছে। এরপর হচ্ছে কোনটা আমাদের, শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে ওই যে কোম্পানিটা যখন প্রথমে শুরু করছে, কোম্পানিটা যখন তো প্রথমেই তাদের বিজনেসটা শুরু করছিল, তখন যে ক্যাপিটালটা যে মূলধনটা নিয়েই আমাদেরকে তার বিজনেসটা শুরু ছিল সেটা শেয়ার ক্যাপিটাল। সুতরাং একটা গেল হচ্ছে আমাদের লাইবিলিটিস। লাস্ট হচ্ছে রিটেন আর্নিং। রিটেন আর্নিংটাকে আমরা বলছি যে রক্ষিত আহ, আয়, রক্ষিত আয়, সেটাই বলি যে রিটেন আর্নিং মানে রক্ষিত আয়। সেটা হচ্ছে এরকমই যে এইটা কিভাবে লাইবিলিটিস হয়, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু একটু বুঝতে একটু সমস্যা হয়। তো রিটেন আর্নিংটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা আমাদের একটা লাইবিলিটি। ফর এক্সাম্পল, যেটা হচ্ছে যে এই যে আমরা যে ব্যালেন্স শিটটা তৈরি করছি, এটা কিন্তু একটা নির্দিষ্ট বছরের এন্ড অফ দ্য ইয়ার আমরা এই রিটেন আর্নিং, এই ব্যালেন্স শিটটা তৈরি করছি। কিন্তু রিটেন আর্নিং মানে একটা প্রতিষ্ঠানের যে আর্নিংটা রয়ে গেছিল, যে প্রফিটটা রয়ে গেছিল, সেটা হয় কি, সাধারণত কি হয়, যখন একটা বড় প্রতিষ্ঠান হয়, জয়েন্ট ভেঞ্চারে বড় বড় কর্পোরেট লেভেলে যেটা হয়, যে ইনকামটা হয়, যে প্রফিটটা হয়, সেটা ডিভিডেন্ড হিসেবে কিছুটা হয় শেয়ার হোল্ডারদের ভিতরে বন্টন হয়ে যায়। বাদ বাকিটা কিন্তু কোম্পানির ফাইন্যান্সিং এর জন্য, যে পুনরায় আবার ইনভেস্টের জন্য, রিইনভেস্টের জন্য ওই ইনকাম ডিভিডেন্ডটা কিন্তু রেখে দেওয়া হয়, প্রফিটটা রেখে দেওয়া হয়, যে পরের বছরে কি হবে, ওই টাকাটা আমি আবার আমার প্রতিষ্ঠানে ব্যবসায়ী আমরা ইনভেস্ট করব। সুতরাং যদি ওইটাকে রিটেন আর্নিং মানে কোম্পানির প্রতি যে প্রফিটটা সেটা রেখে দিছি, তার মানে ওইটা কিন্তু পরবর্তীতে আবারও প্রতিষ্ঠানে
ইনভেস্ট করার কথা, তার মানে এটা কিন্তু ক্যাপিটালের সঙ্গে একটা লিংক আছে। সুতরাং একটা প্রতিষ্ঠানের বিগত সালের যে আর্নিংটা রেখে দেওয়া হয়ে গেছে, সেই আর্নিংটা কিন্তু আমাদের চলে আসতেছে কোথায়? আহ, এই যেটা রেখে দিয়েছি সেটা কিন্তু পরবর্তীতে আমার, যেহেতু ব্যবসায় যখন আমি ইনভেস্ট করে ফেলছি, আমি যোগ করে ফেলছি, তখন সেটা আমাদের লাইবিলিটিস হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি একটু যে কয়েকটা আইটেম আমাদের এখানে বলা আছে এর বাইরেও যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে অ্যাসেটের ক্ষেত্রে আমাদের এখানে যেমন ফিক্সড অ্যাসেট রয়ে গেছে, তারপর হচ্ছে কি কারেন্ট অ্যাসেট রয়ে গেছে, সাসপেন্ড অ্যাকাউন্ট, কিন্তু আমাদের এক্স্যাক্টলি নাম দিয়ে কিন্তু আমাদের এখানে টাইটেল গুলো খুবই কম। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অথবা অন্যান্য কিছু আইটেম মনে রাখলেই হয়, যেমন ক্যাশ। ক্যাশ কিন্তু অলওয়েজ একটা অ্যাসেট। তারপরে যেটা হতে পারে যে ইন্স্যুরেন্স, প্রিপেইড। প্রিপেইড যে জিনিস যেগুলো আগেই আমাদেরকে আমরা যে বাবদ আমরা আগে থেকে খরচ করে আসছি, ওইটাও কিন্তু আমার একটা অ্যাসেট। যেমন যেটাকে আমি বলছি যে ইন্স্যুরেন্সের জন্য, ইন্স্যুরেন্সের টাকা কিন্তু আমি আগেই দিয়ে রাখছি, সুতরাং এটা কিন্তু আমার একটা অ্যাসেট। সাপ্লাইজ, বিভিন্ন ধরনের যে সাপ্লাইজ, সেটাও কিন্তু আমাদের অ্যাসেট হয়। তারপরে হতে পারে বিল্ডিং, হতে পারে ট্রাক, হতে পারে, হ্যাঁ, মেশিনারিজ হতে পারে, এগুলো সবই কিন্তু আমাদের অ্যাসেট। আর লাইবিলিটিসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, লাইবিলিটিসটা হচ্ছে কোনটা, যেটা প্রথম তো হচ্ছে শেয়ার হোল্ডার, শেয়ার ক্যাপিটাল যেটা রয়ে গেছে, রিটেন আর্নিং যেটা আমাদের এখানে রয়ে গেছে প্লিজ, ক্যাপিটাল আর হচ্ছে রিটেন আর্নিং, এই দুটো রয়ে গেছে, এই দুটো তো আমাদের লাইবিলিটিস আসছেই। এটা ছাড়া পেয়েবল যে শব্দটা আছে, প্রয়োজনীয় যে হিসাব রয়ে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল, যেটা যেটা আমাদের এরকম পেয়েবল শব্দ, প্রয়োজনীয় শব্দ, যেটাকে আমাদেরকে প্রদান করতে হবে, নোট পেয়েবল অথবা সেই অ্যাকাউন্টস পেয়েবল, যেটাই আমরা বলি না কেন, এই যে পেয়েবল, এগুলো সবই কিন্তু লাইবিলিটি। সুতরাং আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা যখন আমাদের অঙ্কটা সামনে থাকছে, তখন যদি আমরা একটু একটু হোমওয়ার্ক হিসেবে অথবা একটু এক্সারসাইজ হিসেবে দেখি, যে অ্যাসেটস গুলো যদি আমরা এক পাশে করার চেষ্টা করি, এবং ক্যালকুলেটর ধরে যদি আমরা লাইবিলিটিস গুলো এক পাশে নেওয়ার চেষ্টা করি, এবং বিভিন্ন আমাদের যে টাইটেল অ্যাকাউন্টস যে টাইটেল গুলো আছে এগুলোকে আলাদা করার চেষ্টা করি, তো যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি মিলে যাওয়ার একটা সম্ভাবনা, এবং মিলে যেতেই হয়, মিলতেই হবে সবসময়ের জন্য, অ্যাসেট এবং লায়াবিলিটিসটা সেম হতে হবে। তো আমরা ইকোনমিক্স এর স্টুডেন্ট হিসেবে, যদিও এটা আমাদের টপিক ছিল না, আহ, এটা আমাদের এটা কমার্সের একটা পিওরলি একটা কমার্সের একটা টার্ম, কিন্তু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমি তো মনে করি। সুতরাং আশা করি তোমরা এখান থেকে আর একটু প্র্যাকটিস করলে তোমাদের কাছে এটা আর একটু ক্লিয়ার হবে। তো আমরা এখান থেকে একটা ব্যালেন্স শিট তৈরি করছিলাম, এরপরে আমরা আর একটা দেখি, একটা হচ্ছে ইনকাম ইনকাম স্টেটমেন্ট একটা দেখি আমরা এখান থেকে কেমন হয়। আমাদের এখানে একটা দেয়া আছে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা মেহেদি ফার্ম বিডি কোম্পানি, একটা ডিউরিং এর 2013 এর একটা, যে আমাদের যে টাইটেল গুলো রয়ে গেছে সেখানে অনেকগুলো আইটেম দেখছি আমরা, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল, ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ, ফি রেভিনিউ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ল্যান্ড, রেন্ট এক্সপেন্স, রেন্ট মানে ভাড়া, ইউটিলিটিস মানে বিবিধ যে উপযোগের ব্যাপারটা বলে, ওয়েজ এক্সপেন্স, এভরিথিং দিয়ে আছে। সুতরাং এখান থেকে আমাদের যেটা আমরা বলছি কি, মাল্টি স্টেজ ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। হুম, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে একটাকে আমরা বলছিলাম হচ্ছে কি উম, এক ধাপি ইনকাম ইনকাম স্টেটমেন্ট, আর হচ্ছে বহু ধাপি ইনকাম স্টেটমেন্ট, আমাদের এখানে বহু ধাপি করতে বলছে। তো আমাদের এই ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদের প্রথমে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে অনলি ইনকাম এবং এক্সপেন্স, অনলি ইনকাম এবং এক্সপেন্স, এর বাইরে কোনো আইটেম কিন্তু আমাদের এখানে হিসাবের ভিতরে আসবে না, অনলি ইনকাম এবং এক্সপেন্স গুলো। কারণ আমাদের এখানে আরো অনেক আইটেম গুলো আছে, যে আইটেম গুলো কিন্তু আমাদের কখনোই এখানে আসবে না। যেমন আমরা এখান থেকে যে একটু আগে বলছিলাম যে ক্যাশ, এই ক্যাশটা কিন্তু হচ্ছে আমাদের ওই ব্যালেন্স শিটের ভিতরে চলে যাচ্ছিল, কারণ ক্যাশ বলছিলাম একটা অ্যাসেট। ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট, এটাও একটা অ্যাসেট, ল্যান্ড এটাও একটা অ্যাসেট,
সুতরাং এই অঙ্কটা করার সময় খুব কেয়ারফুলি দেখবো আমরা যে আমাদের ইনকাম আছে কোনটা, আর সেখান থেকে একটা বিভিন্ন মানে স্টেজের পরে স্টেজ আমরা সেখান থেকে এক্সপেন্স গুলো আমরা মাইনাস করব। তো আমরা এখান থেকে যদি আমরা একটু এক্সারসাইজটা আর একটু ভালো দেখার চেষ্টা করি, তো সেটা হচ্ছে কি, আমরা প্রথমে পরে দেখছি এই যে যে প্রথমে যেটা আসছে যে আমরা দেখবো হচ্ছে ইনকাম। আমার এই যে প্রতিষ্ঠান আছে তার হচ্ছে ফিজ রেভিনিউ, মানে তার টোটাল ইনকামটা আসছে কোথা থেকে, ফি থেকে। তাহলে ফি ইনকাম আসছে কত, আমাদের ওখানে দিয়ে আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তো আমরা এই যে দুটো আমরা ডাইন সাইডে দুটো কলাম করছি, তার মানে আছে ডাইন পাশের যে কলামটা একেবারে সর্বডানে যেটা আছে ডাইন সাইডে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের চূড়ান্ত হিসাব। আর বাম পাশে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে খুচরা হিসাবগুলো, সহজ কথায়। তো আমার ইনকামটা কিন্তু এখানে একটাই, আমাদের কিন্তু ইনকাম একটার বাইরে আর নেই। তো ইনকাম একটাই হচ্ছে সে ফি, মানে এই প্রতিষ্ঠান তার ইনকামটা হচ্ছে শুধুমাত্র ফি দিয়ে। তো ফি দিয়ে তাদের যে ইনকামটা আসছে সেটা হচ্ছে কত, 1 লক্ষ টাকা। তাহলে এইবার আমাদের যে কাজটা করতে হবে সেখান থেকে আমাদেরকে মাইনাস করা শুরু করতে হবে যে এক্সপেন্স গুলো। তো আমরা ওখানে যদি দেখার চেষ্টা করি যে এক্সপেন্স গুলো কি কি আছে, প্রথম আমরা যেটাকে আমরা বলতেছি যে অপারেটিং এক্সপেন্স, মানে পরিচালনায় যে খরচগুলো, তার মানে ওটা তৈরি করতে গেলে উৎপাদন গেলে যে আমাদের যে কস্ট গুলো রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ওখান থেকে যে ওয়েজেস এক্সপেন্স, মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের মজুরি, ইউটিলিটিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। হ্যাঁ, রেন্ট এক্সপেন্স অফিস, তার মানে হচ্ছে অফিস ভাড়া নেওয়ার জন্য যে খরচটা। তো এই হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স, মানে যে কার্যক্রমের যে একটা খরচটা আছে, সেটা হচ্ছে এই তিনটা। তাহলে এই তিনটা দেখে আমরা যে ফিগারটা আমরা যোগ করি, 40,000, 16,000 আর 23,000, এই হচ্ছে আমার টোটাল অপারেটিং এক্সপেন্স। এই তিনটে যোগ করলে কিন্তু আমার দাঁড়াচ্ছে কত, 79,000। তো 79,000 টাকা আমরা এই যে এক দাগ দিয়ে এবার আমরা ডাইন সাইডে নিয়ে গেছি, সেটা হচ্ছে কত, 79,000 মাইনাস করেছি। 1 লক্ষ থেকে 79,000 যদি মাইনাস করি দাঁড়াচ্ছে কত আমার, 21,000। তার মানে আমার যদি আর কোনো প্রকারের যদি এক্সপেন্স কস্ট যদি না থাকতো, তাহলে আমার কিন্তু উত্তর হয়ে যেত নেট ইনকাম হচ্ছে কত, সেই 21,000। কিন্তু আমাদের কিন্তু আদার এক্সপেন্স রয়ে গেছে, যে অপারেটিং ইনকাম যেটা রয়ে গেল, অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করে যেটা থাকছে সেটা হচ্ছে অপারেটিং ইনকাম। এবার ওইটার থেকে আমাদেরকে দেখতে হবে আমাদের আর কোনো কোনো আহ, খরচ আছে কিনা। তো আমরা দেখছি আমাদের আরো একটা খরচ আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্সটা রয়ে গেছে কত, ওই যে আমাদের দেওয়া রয়েছে কত, 18,000। তাহলে 21,000 থেকে যখন আমি 18,000টা মাইনাস করেছি, তখন হয়ে যাচ্ছে কত, 3,000। তো এই হয়ে যাচ্ছে আমার নেট ইনকাম হচ্ছে এই প্রতিষ্ঠানের হচ্ছে 3,000 নেট ইনকাম। এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। তো আমাদের যেটা আছে, আমরা যেটা বলি যে এক ধাপি এবং বহু ধাপি, এই যে ইনকাম স্টেটমেন্ট দুটো কিন্তু প্রায় একই। যদি আমরা এটাকে, যেটাকে আমরা বহু ধাপি হিসাবে করেছি, সেটাই যদি আমার 3,000 আসছে ইনকাম, নেট ইনকাম, যদি আমরা এক ধাপে হিসেবে সিঙ্গেল স্টেজে করি, সেটাও আমার কিন্তু উত্তর আসবে কত, 3,000। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যে আমার টোটাল এক্সপেন্স যে তিনটা রয়ে গেছে, তার সঙ্গে আমি ওই যে ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 18,000 যোগ করে দেবো। যোগ করে দিলেই আমার কিন্তু তাহলে আমার টোটাল এক্সপেন্সটা এক জায়গায় চলে আসবে, এবং সেটা দিয়ে আমি এই 1 লক্ষ থেকে বিয়োগ করলে আলটিমেটলি আমার কিন্তু সেই নেট ইনকামটা 3,000ই চলে আসছে। সুতরাং আমাদের এই নেট ইনকাম, ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে আরো ভালো মজার, সেটা হচ্ছে আমরা অঙ্কটা করার সময় আমরা খেয়াল করব যে আমার টোটাল ইনকাম এবং সেখান থেকে মাইনাসটা হচ্ছে টোটাল এক্সপেন্সটা, বিয়োগ করার পর যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নেট ইনকাম। সুতরাং আমরা আমাদের আজকের এই যে এই অধ্যায়টা ফিনান্সিয়াল অ্যানালাইসিস, স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটা আমরা শুরু করলাম, এক্ষেত্রে মূলত হচ্ছে অঙ্কটা দেখানোর চেষ্টা করলাম। এখানে আমি দুটো অঙ্ক দেখাইছি তোমাদেরকে। আশা করি এই অঙ্কটা তোমাদের উপকার হবে। আহ সবশেষে তোমাদের সবার মঙ্গল কামনায়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাই।